মঞ্চে উপস্থিত আমার শিক্ষক অধ্যাপক ডক্টর ওয়াকিল আহমেদ, গবেষক কাজল রশিদ শাহীন এবং আপনারা সামনে যারা উপবিষ্ট আছেন, আজকে যে আলোচনা অনুষ্ঠান, সে আলোচনা অনুষ্ঠানের একটি শিরোনাম আছে, বুদ্ধির মুক্তির মুক্তি কত দূর। এটির পোস্টার সামাজিক মাধ্যমে প্রচার করার পরে এটি আমি শেয়ার করি এবং শেয়ার করার পর আমাকে কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছেন সরাসরি, কেউ কেউ কমেন্টের ঘরে লিখেছেন, কেউ কেউ আমাকে ইনবক্সে লিখেছেন যে মুক্তি এ কথাটার অর্থটা কী। আমি একবার মন্তব্য ঘরে লিখেছিলাম যে উদ্যোক্তাটা জিজ্ঞেস করুন, পরে আবার ওটা মুছে ফেললাম এবং ইনবক্সে আমি আশ্বস্ত করেছি তাদেরকে যে আমি নিজেও এটা বুঝিনি এবং আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করব। আমি এই প্রশ্নটি ইমরান মাহফুজের কাছে রাখছি শুরুতেই। আমি আমার আলোচনা একেবারেই বুদ্ধির মুক্তি আন্দোলন তার চেয়েও আরও সীমাবদ্ধ করে মুসলিম সাহিত্য সমাজের কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখব। আমাদের এই জাতি, এই ভূখণ্ডের আমরা জনগোষ্ঠী, আমি এটাকে বলি সবসময় ইভেন্ট প্রিয় জাতি। মুসলিম সাহিত্য সমাজ নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে, নানা অনুষ্ঠান হচ্ছে, আমার মনে হয় এবছরে আরও কিছু অনুষ্ঠান হবে। যেহেতু শিক্ষা এবং মুসলিম সাহিত্য সমাজের জন্মের মধ্যে একটা বছরের ব্যবধান আছে, সেদিন বাংলা একাডেমিতে বলে এসেছি যে আপনি আরও এক বছর উদযাপন করতে পারবেন। এবার মুসলিম সাহিত্য সমাজের 100 বছর, এরপরে এবার হলো শিক্ষা পত্রিকার 100 বছর। এর উপলক্ষে আলোচনা হবে, অনেকে অনেক প্রবন্ধ পাঠ করবেন, অনেকে এই প্রবন্ধ পাঠ করলে, বক্তৃতা দিলে কোথাও কোথাও কিছু অর্থযোগও ঘটে। ইমরান মাহফুজ সাহেব দিবেন বলে মনে হয় না, কিন্তু আমার কিছুদিন আগে ঘটেছে। কিন্তু আমরা মুসলিম সাহিত্য সমাজের যে লেখকদের কথা আমরা কারো কারো নাম বলেছি এখানে, কারো কারো নাম বলবো, তাদের রচনাবলীর সঙ্গে এমনকি শিক্ষা পত্রিকার সংখ্যাগুলো এখন বাঁধিয়ে বেরিয়েছে, সেগুলোর সাথে আমরা পরিচিত হওয়ার দায়বোধ করবো না। কালকে আরেকটা উপলক্ষ আসবে, আরও কারো শতবর্ষ আসবে, আমরা সেই ব্যাপারে আবার আলাপ আলোচনা বৈঠক করব। আমার কথাগুলো একটু খারাপ শোনাচ্ছে, কিন্তু আমাদের বাস্তবতা হলো এটাই। আমরা শিক্ষাগোষ্ঠী বলি, কিন্তু তারা নিজেদেরকে শিক্ষাগোষ্ঠী বলে পরিচয় দেননি, বরং তাদের প্রতিপক্ষ যারা, তারা তাদেরকে নিন্দার্থে শিখাপন্থী বলে, যেহেতু তাদের মুখপত্র ছিল শিখাপন্থী বলে উল্লেখ করতেন। যেমন মোহাম্মদী পত্রিকায় মুসলিম সাহিত্য সমাজের কোনো লেখকের লেখার সম্পর্কে সমালোচনা করতে গিয়ে শিখাপন্থী কথা ব্যবহার করা হতো বা সমষ্টিগতভাবে করা হতো। শিক্ষা পত্রিকা তাদের মুখপত্র ছিল এবং সেই মুখপত্রটি মুসলিম সাহিত্য সমাজ মোটের উপর 10 বছর তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছিল, কিন্তু শিক্ষা পত্রিকা আয়ুষ্কাল ছিল মাত্র 5 বছর। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠার পর 1 বছর পর যে প্রথম বার্ষিক অধিবেশন হয়, সেই বার্ষিক অধিবেশনে যেসব প্রবন্ধ পাঠ করা হয়েছিল, বা এই পুরো 1 বছর যে প্রবন্ধ পাঠ করা হয়েছিল, যেসব বক্তৃতা হয়েছিল এবং প্রতিষ্ঠার শুরুতে এবং বার্ষিকীতে যেই ভাষণগুলো আয়োজন দিয়েছিলেন, সেগুলো সংকলিত করে শিক্ষার প্রথম সংখ্যা বেরিয়েছিল। কিন্তু কাজল রশিদ শাহীন বলেছেন, আমি আরেকটু সংযোজন করি, মুসলিম সাহিত্য সমাজের লেখকদের যে লেখাগুলো নিয়ে সমাজে আলোড়ন তৈরি হয়েছিল, প্রতিপক্ষ তাদের উপরে মারমুখী হয়েছিল, যার পরিণতিতে কাজী আব্দুল ওদুদকে একসময় এবং আবুল হোসেনকেও শেষ পর্যন্ত সরাসরি বলি মাপ চাওয়ার মতো মাপ চাইতেই তাদের হয়েছিল। তারা বলেছিলেন যে কেউ কেউ নানাভাবে যেন গ্যালিলিওর মতো করে তাদেরকে বলতে হয়েছিল, মাপ চাইতে হয়েছিল এবং বলতে হয়েছিল যে আমরা হয়তো আমাদের কথা ঠিক মতো বোঝাতে পারিনি, কিন্তু তাদেরকে ক্ষমা চাইতে হয়েছিল। তখন আপনারা জানেন যে ঢাকার যে সমাজ, সেই সমাজের নেতৃত্বে ছিল ঢাকার নবাব পরিবার, তাদের সামনে একবার হাজির হতে হয়েছিল, একবার বলিয়াদের জমিদারি বাড়িতে সামনে হাজির হতে হয়েছিল। এই যে কাজী আব্দুল ওদুদের সম্মানিত মুসলমান, আবুল হোসেনের আদেশের নিগ্রহ, এই সব প্রবন্ধগুলো কিন্তু কোনোটি শিক্ষা পত্রিকায় ছাপা হয়নি, এগুলো অন্য পত্রিকায় ছাপা হয়েছে। তো কাজে আমরা যখন মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে বলি, তখন আমাদের মনে হয় কখনো কখনো আবার এই ধারণা আমরা হয়তো নিয়ে যাই, যাদের সাথে এই লেখকদের লেখার সঙ্গে আগের থেকে পরিচয় নেয়, আমরা হয়তো এই ধারণা নিয়ে যাব যে তারা বোধহয় একটা ম্যানিফেস্টো রচনা করেছিলেন, যেটা শিক্ষা পত্রিকার সম্পাদকীয়, এবং সেই ম্যানিফেস্টো রচনা করে সংঘবদ্ধভাবে তারা নেমেছিলেন যে আমরা সমাজকে আঘাত করব, সমাজের মধ্যে একটা আলোড়ন তৈরি করব এবং সমাজের কুসংস্কার বলি বা তার
ওই যে বুদ্ধির অস্বস্থতা বলে তার বিরুদ্ধে লড়াই করবো, কিন্তু ব্যাপারটি এইভাবে ঘটেনি, এই ক্ষেত্রে অন্তত ঘটেনি। আমরা জানি হয় সাহিত্যের ক্ষেত্রে হয় কোনো একটা পত্রিকাকে কেন্দ্র করে, কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলনের যারা সারথি যাদের কথা আমরা বলি, যেমন একজন তাদের মধ্যে সবচেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন তার নাম হলো কাজী আনোয়ারুল কাজী। তিনি ঢাকায় থাকতেন না, কিছু সময় ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম যিনি ভিসি, তার এক সময় বোধহয় পিএ দায়িত্ব পালন করেছিলেন বোধহয়, অথবা একজন অফিসার হিসেবে কাজী আনোয়ারুল কাজী। তাছাড়া বাকি সময় তিনি চাকরি করেছেন ঢাকার বাইরে। তিনি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন। তার একটি মাত্র বই বেরিয়েছে, আমাদের দুঃখ। আর বাকিরা কিন্তু আমরা তাদের কথা যদি আমি স্মরণ করি, একজন করে আমি নাম বলি। তার আগে একটু বলে নিই, এই প্রেক্ষাপটটা একটু কাজী রশিদ শাহীন একরকম বলেছেন, আমি আরেকটু মনে করিয়ে দিই যে তখনও যখন বুদ্ধির মুক্তি আন্দোলন, যাকে আমরা বলছি মুসলিম সাহিত্য সমাজ বলছি, তারা যখন যাত্রা শুরু করেন তখনও কিন্তু বাংলাদেশের বা তখনকার বাংলার রাজধানী শুধু না, সাহিত্য সংস্কৃতির কেন্দ্র ছিল কিন্তু কলকাতা। বঙ্গভঙ্গের মধ্য দিয়ে পুরো বাংলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এখানে আলাদাভাবে সাহিত্য সংস্কৃতি বা জীবনের অন্যান্য ক্ষেত্রে যেসব স্ফুরণগুলো সেটি ঘটাবার, সেটি কিন্তু 2011 সাল নাগাদ সেটা অবস্থিত হয়। এমনকি মুসলিম সম্পাদিত পত্রিকাগুলোও কিন্তু বেরোত কলকাতা থেকে। এদের মধ্যে যে দুই একটি পত্রিকার সম্পাদক হয়তো পূর্ববঙ্গবাসী বা পূর্ববঙ্গে থাকতেন, পত্রিকাগুলো ছাপা হতো কলকাতা থেকে। সেই সময়ে এই মুসলিম সাহিত্য সমাজ ঢাকায় বসে তাদের এই তৎপরতা শুরু করেছে, এই কথা আমাদের মনে রাখতে হবে। এবং কখন ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার মাত্র 5 বছরের ব্যবধানে। কাজেই ঢাকায় সেই অর্থে কোনো বিদ্যুৎ সমাজ বলে তেমন কিছু গড়ে ওঠেনি। এটা একটা লক্ষ্য করার বিষয়। এবং যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বা আমরা যে আন্দোলন হিসাবে ধরি, তাদের তখনকার অবস্থান কী ছিল? আবুল হোসেন কী ছিলেন? আবুল হোসেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, তখন দুটো বিভাগ একসাথে ছিল, অর্থনীতি ও বাণিজ্য বিভাগের প্রভাষক। কাজী মোতাহার হোসেন ছিলেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক, অথবা গণিত হতে পারে, তখন পরিসংখ্যান বিভাগ আলাদা ছিল কিনা বলে আমি সুনির্দিষ্ট জানি না। কাজী আব্দুল ওদুদ, তিনি ইন্টারমিডিয়েট একটা কলেজ ছিল তখন, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, ঢাকা কলেজ তখন ছিল না, সেই ইন্টারমিডিয়েট কলেজে তিনি ছিলেন বাংলার প্রভাষক। আবুল ফজল, তিনি ছিলেন ছাত্র। আব্দুল কাদির, তিনি ছিলেন ছাত্র। তারাই কিন্তু এই আমাদের মুসলিম সাহিত্য সমাজের এই 6 বা 7 জন সারথি। এবং এরা কিন্তু ঠিক যে এমন নয় যে মুসলিম সাহিত্য সমাজ তারা প্রতিষ্ঠা করলেন, তারপরে তারা একটা অধিবেশন করলেন এবং তারা দিকে দিকে ছড়িয়ে পড়লেন, ব্যাপারটি এরকম না। আবুল হোসেন তার লেখালেখি আগেই শুরু করেছিলেন, এবং তিনি একটা পত্রিকাও শিখার আগে বের করেছিলেন, সেটাতে হলো তরুণপত্র নামে। পরে অভিযান নামে একটা পত্রিকা বের করেছিলেন। অন্যরাও কিন্তু লেখক হিসাবে তার দিনে মোটামুটি দৃষ্টি আকর্ষণ করেছেন। 20 মিনিট সময় নির্ধারিত, কাজে আমি হয়তো অত ডিটেল এখানে বলতে পারবো না, বলতে পারলে ভালো হতো তথ্যগুলো উল্লেখ করলে, কারণ আমরা সরলীকরণ করবো এবং করা হবে, যা একটা আন্দোলন দাঁড়িয়েছিল। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা যেভাবে মুসলিম সাহিত্য সমাজকে আমরা আজকে তুলে ধরছি, আমাদের ভুলে গেলে চলবে না, মুসলিম সাহিত্য সমাজে আগেও কিন্তু একজন রোকেয়া ছিলেন, একজন নজরুল ছিলেন। তারা কিন্তু মুসলিম সমাজে, বাঙালি মুসলমান সমাজে তারা একটা বড় একটা বিপ্লব করেছেন। যে সমাজে মনে করা হতো গান বাজনা হারাম, আকরাম খানের মতো কেউ যে তাদের রক্ষণশীলতা সত্ত্বেও তারা পত্রিকায় লিখে নানা হাদিস থেকে, কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে না, গান বাজনা জায়েজ, হয়তো বাজনা সহকারে না বাজনা ছাড়া জায়েজ, সেরকম বিতর্ক করেছেন। নজরুল এলেন, ইসলামী গান লিখলেন, বাঙালি মুসলমানের ঘরে ঘরে গান ঢুকিয়ে দিলেন। এই বিপ্লবকে আজকে আমরা এখানে বসে ঠিক উপলব্ধি করতে পারবো না, আবার হয়তো পারবো সামনের দিনে। নজরুলের কাছে করলেন। রোকেয়ার রচনা যদি আমরা পাঠ করি তাহলে আমরা বুঝবো যে তাদের আগেও কিন্তু করেছিলেন। বিচ্ছিন্নভাবে, ব্যক্তিগতভাবে তাদের অবদানটা অনেক বড়। আজকে মুসলিম সাহিত্য সমাজে যখন আমরা নিয়ে আলোচনা করি, তখন আমাদের প্রত্যেকটা মানুষকে তাদের যেহেতু তারা প্রত্যেক আলাদা সাহিত্যিক, যারা মুসলিম সাহিত্য সমাজে বিরোধিতা করেছেন, সে সময় প্রবলভাবে বিরোধিতা করেছেন, তাদেরও আজ স্বীকার করতে হবে। এই যে 5 জন বা 6 জন, যে আনোয়ার কাদিরের কথা আমি বাদ দিচ্ছি, বাকিদের তারা কিন্তু সবাই লেখক হিসাবে তাদের প্রত্যেকে কিন্তু আমাদের সাহিত্যের সেরা লেখক কিন্তু এরাই, এখন পর্যন্ত এরাই। তার মতের সাথে কেউ একমত না হতে পারে, কিন্তু আপনারা বলতে পারবেন না যে কাজী আবুল হোসেন
কিংবা কাজী আব্দুল ওদুদ কিংবা আবুল ফজল কিংবা কাজী মতে হোসেন, এদের সমকক্ষ কিন্তু লেখক, সমকক্ষ সাহিত্যিক প্রতিভা কিন্তু এর পরে কিন্তু আজ পর্যন্ত আসেনি। আমাদের মোতাহার হোসেন চৌধুরী, তিনি কুমিল্লা থেকে এসে মুসলিম সাহিত্য সমাজে অধিবেশনে যোগদান করতেন, আবার চলে যেতেন। তো এরা কিন্তু আমাদের শ্রেষ্ঠ। মোতাহার হোসেন চৌধুরী তার একটি মাত্র বই সংস্কৃতির কথা, মৌলিক বই, সেটি আজকে একটা মাস্টার পিস হয়ে রয়েছে। তো কাজে এদেরকে ঠিক ওই সংঘবদ্ধভাবে আমরা যদি মনে করি আজকে আমরা একটা বুদ্ধির মুক্তি আন্দোলন তৈরি করবো, একটা সংগঠন করলাম, ম্যানিফেস্টো করলাম, কিছু লোক প্রতিভাবান বা প্রতিভাহীন আমরা একসাথে জড়ো হলাম, সেভাবে কিন্তু কিছু করা সম্ভব না। সেই প্রতিভা আসেনি বলেই এই বুদ্ধির মুক্তির ধারাটি কিন্তু পরে প্রবহমান থাকেনি। কারা প্রবহমান রেখেছেন? ওই মানুষগুলি রেখেছেন। এখানে শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহর কথা এসেছে। ডক্টর শহীদুল্লাহ কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, ডক্টর শহীদুল্লাহর পাণ্ডিত্য নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত রক্ষণশীল রকমের মুসলমান। তিনি তার বাড়িতে গান বাজনা পর্যন্ত করতে দিতেন না। তিনি যখনকার ঢাকা হলের প্রভোস্ট ছিলেন, এটাতে কিন্তু তার সম্বর্ধনা গ্রন্থে তার স্মৃতিচারণায় আছে, আমি কিন্তু বানিয়ে বলছি না। তখন তিনি যখন গান হতো, মানে তখন কিন্তু মেয়েরা গান গাইতো না, তার ছোটো মেয়েকে দিয়ে গান গাওয়ানো হতো, তখন তিনি মানে নাচতো, তাই মুখ ঢেকে রাখতেন। তো তিনি তার বড় মেয়ের স্মৃতিকথায় লিখেছেন যে হারমোনিয়াম ভেঙে ফেলেছিলেন। যাক, আমি ওখানে যাচ্ছি না, আমি মুসলিম সাহিত্য সমাজের প্রাসঙ্গিকতা বলছি। মুসলিম সাহিত্য সমাজের প্রথম অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি যখন বিদেশ থেকে আসে, তাকে সম্বর্ধনা দিয়েছিল মুসলিম সাহিত্য সমাজ। তৃতীয় বার্ষিক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন, কিন্তু পরের দিকে তিনি বুঝতে পারলেন যে মুসলিম সাহিত্য সমাজের আদর্শের সঙ্গে, তার নীতির সঙ্গে, দৃষ্টিভঙ্গির সঙ্গে তার ব্যবধানটা প্রবল। তিনি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু আমি তারপরেও মনে করি যে মুসলিম সাহিত্য সমাজের আলোচনা যখন করব, শহীদুল্লাহর ওই প্রাথমিক ভূমিকাটুকু কিন্তু আমাদের স্মরণ করতে হবে। এমনকি যে মোহাম্মদ আকরম খাঁ তার মোহাম্মদী পত্রিকায় দিনের পর দিন মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে বিরোধিতা করে লেখা হয়েছে, মুসলিম সাহিত্য সমাজ হওয়ার পেছনে তার ভূমিকাটাকেও আমাদের স্মরণ করতে হবে। কারণ এরকম বাদ প্রতিবাদের মধ্যে দিয়ে একটা দেশে কিন্তু বুদ্ধিভিত্তিক বিকাশটা ঘটে। এবার অন্যদের কথা আসি। কাজল রশিদ শাহীন বলেছেন যে আবুল হোসেনকে নিয়ে তেমনভাবে আলোচনা হয় না, হওয়াটা খুব বড় কারণ আছে। আমাদের বুদ্ধিবৃত্তি চর্চার মধ্যে প্রধান একটা অংশ হলো আমরা সাহিত্য নিয়ে চর্চা করি। আবুল হোসেন কিন্তু সাহিত্য নিয়ে লেখালেখি করেননি। তিনি আমাদের দেশের প্রথম পুরোধা, বাংলাদেশের পুরোধা নদী গবেষক বলা যায় তাকে। তিনি অর্থ নিয়ে তিনি লিখেছেন, রাজনীতি নিয়ে লিখেছেন, নদী নিয়ে লিখেছেন, ভূমি ব্যবস্থাপনা নিয়ে লিখেছেন, মুসলিম উত্তরাধিকার আইন নিয়ে তাৎপর্যপূর্ণ লেখা লিখেছেন। কিন্তু তিনি সাহিত্য যাকে বলে সে অর্থে তিনি সাহিত্য চর্চা করেননি। আমরা তো এখনও মনে লেখালেখি মানে তুমি কী লেখো, কবিতা লিখি, গল্প লেখো, উপন্যাস লেখো, এটাই তো আমরা সাহিত্য মনে করি। তো এই কারণেই আবুল হোসেনের প্রতি হয়তো সুবিচার করা হয়নি, কারণ তিনি মোটামুটি তার বুদ্ধিবৃত্তি চর্চাটা ছিল সামাজিক বিষয়, রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয় সীমাবদ্ধ। কাজী আব্দুল ওদুদ, তিনি তো নিঃসন্দেহে দুই বাংলা মিলেও কিন্তু তিনি হিন্দু মুসলমান মিলেও কিন্তু তার মতো মননশীল লেখক খুব কম আছে। কাজী মোতাহার হোসেন, ধরে আবুল ফজল, বিবেক বলা হতো। আমি আরেকটু কথা পরে বলবো এ প্রসঙ্গে। আমার কাছে কী কারণে তাদের বক্তব্য তাৎপর্য, তারা কী লিখেছেন কী বলেছেন তা না, তারা যা বলেছেন যা লিখেছেন সেইখানে তারা সৎ ছিলেন, এবং এই তাদের বুদ্ধিচর্চার সঙ্গে ব্যক্তি জীবনের যে ঐক্য, সবরিতাহীনতা, সেটাকে আমার কাছে খুব বড় একটা বিষয় মনে হয়। এই বিষয়টি এখানে আলোচিত হওয়া দরকার এই কারণে যে আবুল হোসেনের কথাই ধরি, আমি সবগুলো উদাহরণ এখানে দেওয়া যাবে না। আবুল হোসেন একটু আগে কাজল রশিদ শাহীন তার আলোচনায় বলেছে তাকে নবাবদের দরবারে হাজির হতে হয়েছিল, একটা ক্ষমাপত্র বা লিখে দিতে হয়েছিল তাকে ভুল স্বীকার করে। এবং তারপরে তিনি এইটা কিন্তু তার যে আরও তরুণতর যারা ছিল, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, তার নেতা, তিনি মুসলিম সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ওই বছরের, তিনি এরকম একটা স্বীকারোক্তিপত্র লিখলেন যে আমি যা বলেছি সেটা ঠিক হয়নি বা ঠিকভাবে বোঝা যায়নি, আমি বললেন। এবং তরুণদের মধ্যে এটা খুব একটা তারা ভালোভাবে নেয়নি, তরুণরা যা নেয় না, সেটাও কারণে না। তিনি মনে করেছিলেন যে তিনি যে দুঃখ প্রকাশ করতে বাধ্য হলেন, দুঃখ প্রকাশ করলেন, এইটার পরে তার নৈতিক দায়িত্ব বা নৈতিক তার অধিকার নাই এই সাধারণ সম্পাদকের পদটা অধিকার করে থাকার। তিনি পরদিনই এই পদ থেকে পদত্যাগ করেন। এইরকম একটা উদাহরণ আজকের দিনে রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি আমরা কোথাও দেখব না।
তিনি শতকরা 45 সালে একটা লেখা লিখেছিলেন। সেই লেখাটি তিনি কী বলেছেন, আজকে আমরা কোটা নিয়ে কথা বলি, যে আপনারা জানেন যে ওই সময় একটা ব্যবস্থা হয়েছিল মুসলমানদের জন্য কোটা সিস্টেম, চাকুরিতে এবং স্থানীয় সরকারে 45% মুসলমানদের সংরক্ষিত আসন। তিনি মনে করেছিলেন, এবং এটা আমরা যুক্তি দিয়ে আজকেও বুঝি, যে এই ধরনের কোটা সিস্টেম কিন্তু পরিণামে সমাজের উপকারে লাগে না, যাদের জন্য করা হয় তাদের উপকারে আসে না, তারা প্রতিযোগিতা থেকে তারা বঞ্চিত হয়। তিনি এটি নিয়ে লিখলেন। পরে কিন্তু মোহাম্মদী পত্রিকায় কবি গোলাম মোস্তফা, তিনি খুব বিখ্যাত লোক, তিনি একটা লেখা লিখলেন এর সমালোচনা করে আবুল হোসেনের, এবং তিনি তাকে সরাসরি আক্রমণ করে বললেন, আবুল হোসেন যে কথা লিখছে, আমি আমার ভাষায় বলছি, আবুল হোসেন যে কথা লিখছেন, তিনি নিজে তো এই কোটা সিস্টেমের বদৌলতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, আপনি চিন্তা করেন, ওই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি, সেই শিক্ষকতা ছেড়ে তিনি আইন ব্যবসায় প্রথমে ঢাকা বারে যোগদান করলেন। তার আবুল ফজল লিখেছেন, তার পরিবার আছে, তার একটা বৃহত্তর একটা পরিবার, তার আত্মীয় স্বজনকে পরিবারকে তাকে প্রতিপালন করতে হতো। তিনি কলকাতা চলে গেলেন, এই ঢাকায় কিছুদিন করলেন, তারপরে হয়তো সুবিধা হয়নি, তিনি কলকাতা চলে গেলেন। এটা হলো বুদ্ধিভিত্তিক সততার একটা উদাহরণ। সবার উদাহরণে দেওয়া যেতে পারে, আর বাকিদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তো উনি চলে গেলেন। তার মানে কিন্তু বুদ্ধিভিত্তি, মানে এই যে মুসলিম সাহিত্য সমাজে যে আন্দোলন সংগ্রাম, তাদের যে বুদ্ধিভিত্তিক আন্দোলন থেকে তিনি সরে গেলেন, তা কিন্তু সরে যাননি। কারণ এরপরেও শিক্ষা পত্রিকার ব্যয়ভার তিনি বহন করেছেন কলকাতায় বসেও, তা ওখান থেকেও তিনি এর পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি নামে ছিলেন না, এবং শিক্ষা পত্রিকার 6ষ্ঠ বার্ষিক অধিবেশনে এসে তিনি কিন্তু আবার বক্তৃতাও দিয়েছেন। কিন্তু তিনি মনে করেছেন ওই পদে তার থাকার কোনো অধিকার, নৈতিক অধিকার নাই, পদ আঁকড়ে তিনি থাকেননি। এটা আবুল হোসেনের কথা বললাম। এরপরে যদি বলি, আমি দু একজনের উদাহরণ দিচ্ছি। আবুল ফজল তখন ছাত্র ছিলেন। আবুল ফজল পুরো 60-এর দশক এবং 70-এর দশক তার যে লড়াই, তিনি কিন্তু ছিলেন মূলত গল্পকার, মূলত ঔপন্যাসিক, কিন্তু তিনি পরে প্রবন্ধের দিকে ঝুঁকে পড়লেন। এবং তখন তিনি এই যে কেন আমি শক্তিশালী কেন্দ্র চাই না, এই ধরনের বক্তব্য এবং অন্যান্য নানা বিষয় তিনি কিন্তু সবসময় বিরুদ্ধ মতামত, প্রতিষ্ঠানের বিরুদ্ধে, প্রচলিত ধারণার বিরুদ্ধে তিনি মতামত প্রকাশ করে এসছেন এবং তিনি সেই কাজটি করেছেন। যখন তিনি সরকারি কলেজের শিক্ষক ছিলেন তখনও করেছেন, পরেও করেছেন। সবচেয়ে বড় উদাহরণ হলো, তিনি যখন সরকারি উপদেষ্টা 75 সালে পরে, তখন তিনি সমকাল পত্রিকায় তার বিখ্যাত গল্প মিতের আত্মহত্যা লিখেছেন। এই সাহস কিন্তু আজকে আপনি বুদ্ধি পারবেন না। আপনি তার সাথে একমত হতে পারেন, নাও হতে পারেন। আব্দুল কাদের সরকারি চাকরি করেছেন সবসময়। তিনি মায়ানও পত্রিকা, পাকিস্তানবাদী একটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। কিন্তু আমি ওই ইসরায়েল খানের সম্পাদিত যে সাময়িক পত্রের ইতিহাস ঘাটতে গিয়ে দেখলাম, যেখানে অনেক বিরুদ্ধ পক্ষের অনেক লেখা ছাপা হচ্ছে মায়ানও পত্রিকায়। আমি তখন মায়ানর কিছু সংখ্যা দেখার আমার সৌভাগ্য হয়েছে, অকিল স্যাররা হয়তো দেখেছেন। তিনি কিন্তু পাকিস্তানপন্থী লেখাও ছাপা হতো, বিরুদ্ধ পক্ষের লেখাও ছাপা হতো। আব্দুল কাদের তিনি কিন্তু প্রধানত কবি। তিনি কিন্তু তার প্রধান অর্জন হলো, তাকে বলা হয় যে ছন্দ বিশেষজ্ঞ। কিন্তু তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, রোকেয়া রচনা বলে তিনি সম্পাদনা করেছেন, আবুল হোসেন রচনা বলে তিনি সম্পাদনা করেছেন, নজরুল রচনা বলে তিনি সম্পাদনা করেছেন। এরকম একজন সম্পাদক আজকে পাওয়া যাবে না আমাদের দেশে, করেছেন তিনি। এবং আমি সম্প্রতি আবিষ্কার করেছি যে 67 সালে যখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিতর্ক হচ্ছে, তখন তিনি সম্ভবত বাংলা উন্নয়ন বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সে সময় আমরা তাদের কথা বলি যারা এই সরকারি ভূমিকার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন, আমরা প্রগতিশীল বুদ্ধিজীবী বলি তাদেরকে। তার বিরুদ্ধে কিন্তু বিবৃতির সংখ্যা অনেক বেশি ছিল। তারা সবাই যে স্বেচ্ছায় দিয়েছিল তা না, অনেকে সরকারি চাকরি করতেন, নানা রকম বাধ্যবাধকতা ছিল। আব্দুল কাদিরের শহীদুল্লাহ সাহেব, ডক্টর শহীদুল্লাহ, উনি কিন্তু স্বাক্ষর দেননি, আনিস স্যার লিখেছেন, তার কাছে গিয়েছিলেন সইয়ের জন্য। এটা আমরা খেয়াল রাখি না। তিনি বলেছেন যে তিনি বিতর্কে আনতে চান। ফলে 67-র ওই বিবৃতিতে আপনি দেখবেন মনির চৌধুরী আছে, কিন্তু মনির চৌধুরী চাননি, তার কারণটা অন্য। তিনি বিতর্কিত হয়ে গেছেন, তার নাম উপরে দেখলে হয়তো অন্যরা স্বাক্ষর করতে চাইবে না। শহীদুল্লাহ বলেছেন তিনি বিতর্কিত হতে চান না। আব্দুল কাদের পক্ষে বা বিপক্ষে কোনোটাই সই করেননি। আমি এটাকে একটা বিরাট ঘটনা মনে করি। তিনি তখন বাংলা উন্নয়ন বোর্ডের চাকরির সাথে যুক্ত। তারা কিন্তু তাদের এই যে আমি বলি যে বুদ্ধিভিত্তিক সততা, এই বিষয়টিতে রক্ষা করতে পারে, এটা একটা বড় ব্যাপার। এটা যদি রক্ষা না করা যায়, হয়তো একটা বড় কাজ আমি করব, সেটা হতে পারে, কিন্তু সেইটা কিন্তু সমাজে কোনো প্রভাব বেশি দিন বজায় রাখে না। মানুষ কিন্তু তাদেরকে বুঝতে শেখে যে ও অত কথা বলে, কিন্তু ও তো আসলে এই
এই কাজটি তারা প্রত্যেকে করেছেন। আর আবুল হোসেনের যে নিয়ে আলোচনা কম হয়, কারণ আবুল হোসেনের লেখার সংখ্যা বেশি না, তিনি স্বল্পায়ু হয়েছিলেন। আর মোতাহার হোসেন চৌধুরীর ব্যাপারেও তাই একই কথা সত্য, কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু আর পরবর্তীকালে রক্ষিত হয়নি। আমি বললাম যে নজরুলের কথা বললাম, নজরুল দুটি অধিবেশনে, মুসলিম সাহিত্য সমাজ দুটি অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন, উদ্বোধন করতে এসেছিলেন। তিনি প্রথম অধিবেশনে যা বলেছিলেন সেটি প্রায় হুবহু না হলেও আমি একটু এখানে উদ্ধৃত করছি। তিনি বলেছিলেন, কাল রাতে আমার ভালো ঘুম হয়েছে। এতদিন আমি ভাবতাম কেবল আমি কাফের, আজ দেখছি মাওলানা তখন আপনারা জানেন যে সেই সময় এমনকি আমাদের ছোটোবেলাও দেখেছি যে এই হিন্দু নামের আগে সি লেখা হতো, মুসলমান নামের আগে মৌলভী লেখা হতো। তো নজরুলও বলছেন মৌলানা আনোয়ারুল কাদির সহ আরও কেউ কাফের আছেন। আনোয়ার কাদির নাম উনি উল্লেখ করেছেন, বাকিগুলো উল্লেখ করেননি এই কারণে যে আনোয়ার কাদির এর মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন, সিনিয়র ছিলেন এই কারণে। তো এই বিষয়গুলো মানে তাহলে আমার তো মনে রাখতে হবে যে নজরুলের পৃষ্ঠপোষকতা ছিল। আরেকটি বিষয়, সেটা কাজল রশিদ শাহীন কিছুটা বলেছেন, মুসলিম সাহিত্য সমাজ নামে মুসলিম সাহিত্য সমাজ ছিল। আবুল হোসেন এক জায়গায় একবার বলেছেন একটা লেখার মধ্যে যে আমি নিজেকে গর্বিত বোধ করি যে আমি মুসলমান সমাজ জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করার ফলে আমি মুসলমানের পশ্চাৎপদ সমাজের জন্য আমি কিছু কাজ করতে পারছি। এবং আবুল ফজলও বলেছেন, এটা আরও দু একজন বলেছেন যে এটা হলো যে মুসলমান, এবং এটা মুসলিম সাহিত্য সমাজকে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ বলেও উল্লেখ করা হতো। তো এই এটা এগুলো স্থান এবং কালবাচক মানে ওই সময় মুসলমানরা পিছিয়ে ছিল, যে পিছিয়ে ছিল বলেই এই মুসলমান শব্দটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু হিন্দু মুসলমান, এই মহিউদ্দিন মজুমদার বলি, চারু বন্দ্যোপাধ্যায় বলে যারা ছিলেন ঢাকায়, তারা অনেকেই কিন্তু অংশগ্রহণ করতেন। তারা এগুলোতে আলোচনা অংশগ্রহণ করেছেন, প্রবন্ধ পাঠ করেছেন, সভাপতিত্ব করেছেন বিভিন্ন অধিবেশনে। তো কাজেই এটি একটা সাম্প্রদায়িক সংগঠন ছিল না, তারা মুসলমান সমাজকে তারা ওন করেছেন বলে। এবং আপনার খেয়াল করে দেখবেন যে সমাজকে পরিবর্তন করতে হলে, সমাজকে এগিয়ে নিতে হলে, যেটা কি আমার সময় শেষ হয়ে গেছে? আচ্ছা, সমাজকে এগিয়ে নিতে হলে তা সেই সমাজকে ওন করতে হয়। বাইরে থেকে ঢিল মারলে অমুক করলে একটা বীর হওয়া যায়, কিন্তু সমাজকে নজরুল ওন করেছিলেন সমাজকে, রোকেয়া ওন করেছিলেন সমাজকে, এবং মুসলিম সাহিত্য সমাজের যারা সারথি তারা ওন করেছিলেন। ফলে তারা একটা প্রভাব সমাজে রাখতে পেরেছেন। আমার সময় শেষ হয়ে গেছে, কাজে আমি বেশি করে বলতে পারলাম না। আর আমি মনে করি যেগুলি মঞ্চে বক্তৃতা করার বিষয় না। হ্যাঁ, আমি একটা দীর্ঘ লেখা লিখেছি, এই পরিচিতিমূলক লেখা সবার জন্য। আমি কালি কলমে দিয়েছি, ছাপা হবে কিনা আমি জানি না। বিশাল লেখা, মানে একটা পরিচিতিমূলক, যারা একেবারে কিছুই যায় না ওই রচনাবলী পড়বে না, আমি সেটা এখানে নিয়ে আসিনি, কারণ হাতে কাগজ দেখলে আপনারা এটুকু যা শুনলেন তাও শুনতেন না। আচ্ছা, তো আমি শুধু এইটুকু শেষ করতে চাই। আমি প্রক্ষিপ্ত একটা আলোচনা এটা করতে চাই, যেহেতু কাজল রশিদ শাহীন সিরাজি শুরু করেছেন। আমার বাবা এবং মা দুজনে মুর্শিদাবাদের মানুষ, আর আমি যতদূর জানি ওয়াকিল স্যারও পশ্চিমবঙ্গ থেকে আসা, মুর্শিদাবাদের। আচ্ছা, এখানে বদরুদ্দিন নাজির আছেন, উনি পশ্চিমবঙ্গের। আমার ব্যক্তিগতভাবে কোথাও কোনো জায়গায় এটা নিয়ে কোনো সমস্যা হয়নি, অন্য কারো হয়েছে কিনা আমি জানি না। এখন এটা কি কাজল রশিদ শাহীনের দোষ না আমাদের গুণ, আমি ঠিক জানি না। ধন্যবাদ সবাইকে।